সকালবেলা খবর পেয়ে সুব্রত আর সুমন ছুটে আসে বট গাছের কাছে। বড় বট গাছের তলায় এক ছেলের লাশ ঝুলছে। চারপাশে কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে। এই ছেলে এখানে কেন ফাঁসি দিল? তোমাদের কেউ কি কিছু জানো? স্যার, রোজ সকালে এই গাছে একজন করে মানুষ ঝুলে থাকে। কি বললেন? প্রতিদিন একজন করে ঝুলে থাকে? এটা কিভাবে সম্ভব? স্যার, শুনছি গাছের নিচে ভূতের আসর আছে। সেই ভূতই নাকি প্রতিদিন কাউরে ঝুলাইয়া রাখে। ভূত টুত বলতে কিছুই নেই। নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো কারণ আছে। আমি খুঁজে বের করব এর আসল ঘটনা। স্যার, এর রহস্য উদ্ঘাটন করতে গিয়া নিজের বিপদটাই কানবেন না। তুমি বলতে চাচ্ছ আমি একজন পুলিশের ইন্সপেক্টর হয়ে এমন ঘটনার কোনো সুরাহা করব না? কিন্তু স্যার, লাশ নিয়ে চলো, পরেরটা পরে দেখছি। সন্ধ্যায় সুব্রত বাড়ি ফিরে আসে। এরপর সবাই একসাথে খেতে বসেছে। পিকু খেলনা গাড়ি নিয়ে খেলছে। কি ব্যাপার? কি ওভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা নিয়েই ভাবছি। সুব্রত মনে মনে ভাবলো, বাড়িতে আবার কি ঘটলো? ওই লাশের ঘটনা তাহলে আর সুরভিকে বলা যাবে না। কেন, কি হলো আবার? আজ দুপুরে আমি পিকুকে নিয়ে বারান্দায় বসেছিলাম। হঠাৎ একটা বাতাস এলো। মনে হয় কেউ যেন কানে ফিস ফিস করে বলল, ফিরে যা। এসব তোমার মনের ভুল, এগুলো মাথায় রেখো না। আসো, খেয়ে নাও। না গো না, এটা আমার মনের ভুল না। আমি স্পষ্ট শুনেছি। কান যেন ঠান্ডা শ্বাসের মতো লাগছিল তখন। আর ঠিক তখনই পিকুও কেঁদে উঠলো। মা, এই দেখো আমার গাড়িটাতে কেমন একটা দাগ লেগে আছে। কই দেখি দেখি, এ কি? এ তো মনে হচ্ছে রক্তের দাগ। সুব্রতর শরীর শিউরে উঠল। তবুও সে মনে সাহস রেখে বলল, কোনোভাবে হয়তো রং লেগে গেছে। সুরভি থমকে যায়। সুব্রতর মুখও থমথমে হয়ে যায়। পরদিন সকালে খবর আসে আবারও সেই বটগাছে লাশ ঝুলছে। সুব্রত আর সুমন দ্রুত সেখানে পৌঁছায়। গাছে ডালে এবার এক যুবকের দেহ ঝুলছে। চারপাশে ভিড় জমেছে। রোজ রোজ এখানে লাশ পাওয়া যায় এই কথা তো তোমরা সবাই জানো, তবুও এদিক দিয়ে হাঁটো কেন? স্যার, এই রাস্তা ছাড়া আমাদের যাওয়া আসার আর কোনো রাস্তা নেই। বাজারে যেতে হলে, স্কুলে যেতে হলে এই পথই ব্যবহার করতে হয়। আর স্যার, আমরা কিছু করতেও পারি না। বট গাছের নিচে গেলেই কারো না কারো মৃত্যু হয়। এর হাত থেকে আমাকে রক্ষা করেন স্যার। স্যার, আমি প্রথম থেকেই শুই নাইতাছি এই গাছে নাকি একটা মাইয়ার আত্মা আছে। ওই নাকি প্রতিদিন কাউরে না কাউরে বাইসা নেয়। তবে আশ্চর্যের বিষয় হইল কোনো মাইয়া মানুষই মরে না, মারা যায় খালি যুবক মানুষ। ভূত থাক বা না থাক, আমি আজ রাতে এখানেই থাকবো। দেখি আসল ঘটনাটা আসলে কি, আর কে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এমন দুঃসাহসিকতার কাম করবেন না স্যার, জানে মারা পড়বেন যে। তোমার ভয় লাগলে তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। এর একটা বিহিত আমাকে করতেই হবে। না স্যার, এখানে একা থাকবেন না। এখানে কেউ আসলে আর ফেরত যায় না। রাত 12টা, চারপাশে অন্ধকার। বটগাছটা যেন বিশাল দানবের মতো হয়ে মাথার উপর দাঁড়িয়ে আছে। সুব্রত হাতে টর্চ লাইট, কোমরের রিভলভার। সে ধীরে ধীরে গাছের নিচে গিয়ে দাঁড়ায়। সুমন একটু দূরে দাঁড়িয়ে আছে। স্যার, আমি বলছি না চলেন ফিরা যাই। এই জায়গায় এমনি রাইট কাটানো ঠিক হইতাছে না। আমার অনেক ভয় লাগতাছে স্যার। আমি পুলিশ, আমার ভয় পেলে চলবে না। মানুষের মৃত্যু নিয়ে কুসংস্কার চলতে দেওয়া যাবে না। আর সত্যিটা আমি না জেনে এখান থেকে যাবই না। হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করে। বটগাছের পাতা শ শ শ শ করে বাজে। মনে হয় যেন চারদিক থেকে কেউ ফিস ফিস করছে। সুব্রত থমকে দাঁড়ায়, কিন্তু সাহস হারায় না। হঠাৎ গাছের এক ডাল থেকে ছায়া নড়তে শুরু করে। ধীরে ধীরে এক মেয়ের অবয়ব নেমে আসে। তার মুখ ফ্যাকাশে।